নমস্কার বন্ধুরা, আজকের গল্প কর্মফল। একটি বিশাল বড় বাংলোর বাইরে দাঁড়িয়ে কমলা দেবী নিরাপত্তারক্ষীর কাছে হাত জোর করে অনুরোধ করছিলেন, বাবা, একবার আমাকে আমার ছেলে বৌমার সঙ্গে দেখা করতে দাও, খুব জরুরি কথা আছে। কিন্তু নিরাপত্তারক্ষী প্রথমে তাকে ধমক দিয়ে বলল, থামো, তোমার মতো ভিখারি আমার সাহেবের বাবা মা হতে পারে না, নিশ্চয়ই তুমি মিথ্যে বলছো, চলে যাও এখান থেকে। কিন্তু কমলা দেবীও নাজরবান্দা। তিনি কাঁদতে কাঁদতে বললেন, তুমি আমাকে আমার ছেলে বৌমার সঙ্গে দেখা করতে না দিলে আমি এই গেট থেকে একটুও নড়ব না, এখানেই বসে থাকবো। আজ আমার স্বামী হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি, তার চিকিৎসার জন্য টাকার খুব দরকার, কিন্তু আমার কাছে একটা টাকাও নেই। আমার ছেলের এত বড় ব্যবসা, তার কাছে এত টাকা, সে কি তার বাবার চিকিৎসার জন্য সামান্য কিছু টাকা খরচ করতে পারবে না? এইটুকু টাকা দিলে তো তার কিছুই এসে যাবে না। কমলা দেবীর কাতর অনুরোধ শুনে শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীর মন নরম হয়ে গেল। সে ভেতরে গিয়ে তার মালিককে বলল, স্যার, একজন বৃদ্ধা আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। তিনি বলছেন উনি নাকি আপনার মা, যদিও তার চেহারা আর পোশাক দেখে আমার মনে হচ্ছে না যে উনি আপনার মা। মিটিং রুমে বসে মানব একটা দরকারি প্রজেক্টে কাজ করছিল। পাশে দাঁড়ানো শিবানী নিরাপত্তারক্ষীকে বলল, তুই যা, আমি এখনই বাইরে গিয়ে তার সঙ্গে দেখা করছি, তাকে ভেতরে আনার দরকার নেই। তারপর মানবের দিকে তাকিয়ে বলল, তোমার মা আবার এসেছে, কতবার বলেছি এই বাড়িতে যেন আর না আসে, তবুও নির্লজ্জের মতো বারবার চলে আসে। নিজেকে কি মনে করে কে জানে। টাকা চাওয়ার বেলা ঠিক এমন ভাবে আসে যেন এই বাড়িতে টাকার গাছ আছে। কালই তো এত অপমান করে তাড়িয়ে দিলাম, তারপরও আজ আবার এসেছে। লজ্জা বলে কিচ্ছু নেই। চলো, আমরা দুজন গিয়ে ভালো করে শাসিয়ে দেই, বলে দেই যেন ভবিষ্যতে আর কখনো আমাদের বাড়িতে এসে আমাদের বিরক্ত না করে। মানব আর শিবানী বাড়ি থেকে বেরিয়ে গেটের কাছে এসে দাঁড়ালো। নিজের ছেলে আর বৌমাকে আসতে দেখে কমলা দেবীর চোখের আশার আলো ফুটে উঠল। তিনি মনে মনে ভাবলেন, এবার নিশ্চয়ই ছেলে বৌমা তার সাহায্য করবে। কমলা দেবী তাদের সামনে হাত জোর করে বললেন, বাবা, তুই এসেছিস, খুব ভালো হয়েছে। তোর বাবার শরীরটা খুব খারাপ, 4 দিন ধরে হাসপাতালে ভর্তি হয়ে আছে। আমি গত 4 দিন ধরে বারবার এখানে আসছি, কিন্তু তোর সঙ্গে দেখাই করতে দেয়নি কেউ। শুধু বৌমার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু সে প্রতিবারই আমাকে ফিরিয়ে দিয়েছে। বাবা, তোর বাবার চিকিৎসার জন্য টাকার খুব দরকার, আমাকে কিছু টাকা দে। শিবানী সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলল, এই বুড়ি, এখান থেকে চলে যাও, আমাকে কোনো রিটে তোমাকে কোনো টাকা দেওয়া হবে না। এমনিতেই তোমার পেছনে আমরা অনেক টাকা খরচ করেছি। 4 দিন আগেই তো এসেছিলে, তখনও টাকা চেয়েছিলে, আর আমি তোমাকে 2000 টাকা দিয়েছিলাম। এবার আর একটা টাকাও পাবে না, বেরিয়ে যাও এখান থেকে। কমলা দেবী কাঁদতে কাঁদতে বললেন, বৌমা, তুমি যে 2000 টাকা দিয়েছিলে, তাতে তোমার শ্বশুরের দুদিনের ওষুধের খরচও হয়নি। আমার কাছে এত টাকা নেই যে তার ওষুধ আর চিকিৎসার খরচ চালাতে পারি। বাবা, তুই অন্তত তোর বাবার কথাটা একটু ভাব, যতই হোক উনি তো তোর বাবা। মানব বিরক্ত হয়ে বলল, মা, আমার সঙ্গে এসব ফালতু কথা বলবে না। আমার আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করো না। আমি সব বুঝি, তোমার কথায় আমি এত সহজে গলে যাব না। আর শোনো, ভবিষ্যতে আর কখনো এই বাড়িতে আসবে না। ছেলে বৌমার কথা শুনে কমলা দেবী একেবারে ভেঙে পড়লেন। এরপর মানব তার স্ত্রীকে বলল, শিবানী, আমি বেরোচ্ছি, ফিরতে দেরি হবে। মানবকে গাড়ির দিকে যেতে দেখে কমলা দেবী আবার ছেলের কাছে ছুটে গিয়ে বললেন, বাবা, তুই বেরোচ্ছিস, আমাকে তোর গাড়িতে করে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিতে পারবি? শিবানী তখন তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বুড়ি, তোমার গাড়িতে ওঠার মতো যোগ্যতা আছে? চুপচাপ হেঁটে চলে যাও, আমার গাড়ি ছোঁয়ার সাহসও করবে না। তোমাকে গাড়িতে বসিয়ে আমি আমার গাড়ি নোংরা করতে চাই না। কোথার থেকে যে চলে আসে এসব, যত সব। অটোতে ওঠার ক্ষমতা নেই, আর গাড়িতে ওঠার শখ হয়েছে। নিজের যোগ্যতা দেখেছো কখনো? চুপচাপ এখান থেকে চলে যাও বলছি। মানবও কোনো কথা না বলে নিজের গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অসহায় কমলা দেবী গেটের পাশে বসে বসে ছেলের গাড়িটিকে দূরে চলে যেতে দেখলেন। তারপর নিজের ভাগ্যকে দোষ দিতে দিতে বললেন, আমি কেমন ছেলের জন্ম দিয়েছিলাম যে আজ নিজের বাবা মাকেই দেখলো না? ছেলেটার জন্য আমরা কি না কি করেছি।
ওকে পড়াশোনা করানোর জন্য নিজেদের বাড়ি, জমি, সম্পত্তি সবকিছু বিক্রি করে দিয়েছিলাম। নিজেদের ভবিষ্যৎকে বিসর্জন দিয়ে ছেলেকে মানুষ করেছি। ওকে এত বড় ব্যবসা দাঁড় করিয়ে দিয়েছি, কিন্তু আজ সেই ছেলে আমাদের সঙ্গে কি করলো? পর মানুষও কারোর সঙ্গে এতটা খারাপ ব্যবহার করে না যতটা আমাদের নিজেদের ছেলে করেছে। নিজের মায়ের কষ্টটুকু আজ তার চোখে পড়ল না। এই কথা বলতে বলতে কমলা দেবীর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। পাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী তখন নিশ্চিত হয়ে গেলেন এই মহিলা সত্যিই সাহেবের মা। মানব চলে যাওয়ার পর শিবানীও বাড়ির ভেতরে ঢুকে গেল। তখন নিরাপত্তারক্ষী কমলা দেবীকে সসম্মানে তুলে একটি চেয়ারে বসিয়ে বলল, মা, আপনি কাঁদবেন না। আপনার কত টাকা দরকার? কমলা দেবী চোখ মুছতে মুছতে বললেন, বাবা, এখন যদি 2000 টাকা পেতাম তাহলে আপাতত কাজটা চালিয়ে নিতে পারতাম। নিরাপত্তারক্ষী নিজের পকেটে হাত দিয়ে দেখল তার কাছে মাত্র 1500 টাকা রয়েছে। সে বলল, মা, আমার কাছে এখন মাত্র 1500 টাকাই আছে। আপনি এগুলোই রাখুন আর বলুন আপনাকে কোথায় যেতে হবে। আমি আমার সাইকেলে করে আপনাকে পৌঁছে দিচ্ছি। কমলা দেবী মাথা নেড়ে বললেন, না বাবা, আমি সাইকেলে উঠতে পারি না, আমি অটো করে চলে যাব। তারপর সেই নিরাপত্তারক্ষীকে আশীর্বাদ করে কমলা দেবী বললেন, বাবা, যেখানে আমার নিজের ছেলে বৌমা আমাকে সাহায্য করতে অস্বীকার করলো, সেখানে তুমি এত বড় মনির পরিচয় দিলে, আমার বিপদের সময় পাশে দাঁড়ালে। তোমার এই উপকার আমি কোনো দিন ভুলব না। নিরাপত্তারক্ষী বিনয়ের সঙ্গে বলল, আরে না মা, আমি আবার কি এমন সাহায্য করেছি? এই সামান্য টাকায় তো আপনার একদিনের ওষুধের খরচও মিটবে না। 1500 টাকা নিজের শাড়ির আঁচলে বেঁধে কমলা দেবী হাসপাতালের দিকে রওনা হলেন। অন্যদিকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা নন্দকিশোর বাবু অধীর আগ্রহে তার স্ত্রীর ফিরে আসার অপেক্ষা করছিলেন। তার মনে হচ্ছিল কমলা হয়তো ছেলে বৌমার কাছে সাহায্য চাইতে গেছে। যদি ছেলে বৌমা কিছু টাকা দেয় তাহলে অন্তত স্ত্রীর কিছুটা কষ্ট কমবে। তিনি মনে মনে ভাবছিলেন, একদিকে আমি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছি, তার উপরে টাকার এত অভাব, বেচারি আমার জন্য কত দৌড়ঝাঁপ করছে। কিন্তু কমলা দেবীর শুকিয়ে যাওয়া মুখটা দেখেই নন্দকিশোরজি সব বুঝে গেলেন। তিনি বুঝলেন তাদের সেই অকৃতজ্ঞ ছেলে মাকে কোনো সাহায্যই করেনি। টাকার দেমাকে ছেলে এতটাই অন্ধ হয়ে গেছে যে নিজের বৃদ্ধ মা বাবার কষ্টও তার চোখে পড়ে না। কমলা দেবী স্বামীর কাছে গিয়ে আর নিজেকে সামলাতে পারলেন না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, আজ আমাদের ছেলে বৌমা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে গো। আমাদের ছেলে আর আমাদের নেই, বিপদের সময় আমাদের একলা ফেলে চলে গেল। আমরা তো ছেলেকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের সবকিছু শেষ করে দিয়েছিলাম, কিন্তু ছেলে যখন এত উঁচুতে পৌঁছালো তখন সেই উঁচু জায়গা থেকে নিজেদের মা বাবার দিকে তাকানোর প্রয়োজনও মনে করলো না। যে মা বাবা তাকে এতটা বড় করেছে, আজ সেই বাবা মাকেই তার কাছে ভিখারির মতো মনে হচ্ছে। ঠিক সেই সময় পাশের বেডে শুয়ে থাকা এক ব্যক্তি তাদের সমস্ত কথা শুনছিলেন। তিনি শহরের অত্যন্ত বড় একজন ব্যবসায়ী ছিলেন। নন্দকিশোর বাবু আর কমলা দেবীর কথাগুলো শুনে লোকটি হঠাৎ নিজের বিছানা থেকে উঠে তাদের কাছে এগিয়ে এলেন। নন্দকিশোর বাবুর মুখের দিকে তাকিয়ে তিনি বিস্ময়ে বলে উঠলেন, আরে, মাস্টার মশাই না? তিনি অবাক হয়ে বললেন, মাস্টার মশাই, আপনি এখানে? আর আপনার এই অবস্থা কি করে হলো? নন্দকিশোর বাবু কিছুই বুঝতে না পেরে বললেন, বাবা, আমি কি তোমাকে চিনতে পারলাম না? তুমি কে? লোকটি আবেগভরা কণ্ঠে বলল, মাস্টার মশাই, আমি পঙ্কজ। আমি আপনার কাছে টিউশন পড়তে আসতাম। আমাকে কি আপনার মনে পড়ছে? নন্দকিশোর বাবু তখন নিজের স্মৃতির উপরে জোর দিয়ে সেই ছেলেটির কথা মনে করার চেষ্টা করতে লাগলেন। হঠাৎ নন্দকিশোর বাবু একটু ভালো করে মনে করার চেষ্টা করে বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। তুমি জীবনগুপ্তর ছেলে না? এই শহরে যার কাপড়ের বিশাল ব্যবসা আছে, তুমি সেই পঙ্কজ, তাই না? পঙ্কজ হেসে বলল, হ্যাঁ মাস্টার মশাই, আমি সেই পঙ্কজই। তারপর পঙ্কজ আবেগভরা গলায় বলল, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না আপনার এমন অবস্থা কি করে হলো। আমি আপনাদের সব কথা শুনেছি। এখন আপনি একদম চিন্তা করবেন না। আপনার চিকিৎসার জন্য যত টাকা লাগবে সব আমি দেব। আপনাকে পুরোপুরি সুস্থ করে তবেই বাড়ি নিয়ে যাব।
পঙ্কজ নন্দকিশোরবাবুর চিকিৎসার সমস্ত খরচ নিজের কাঁধে তুলে নিল। শুধু তাই নয়, তার জন্য ফলমূল, পুষ্টিকর খাবার সহ হাসপাতালের যাবতীয় ব্যবস্থাও করে দিল। এরপর পঙ্কজ কমলা দেবীকে বলল, মা, আপনি বরং আমার বাড়িতেই থাকুন। এখানে আমি আমার মাস্টারমশাইয়ের সব দায়িত্ব সামলে নেব। কতদিন ধরে আপনি একা একা দৌড়ঝাঁপ করছেন। এভাবে চলতে থাকলে আপনি নিজেও তো অসুস্থ হয়ে পড়বেন। আমার বাড়িতে আমার স্ত্রী আছে, সন্তান আছে, আমার বাবা মাও আছেন। আপনি আমাদের বাড়িতেই থাকুন। মাস্টারমশাই সুস্থ হয়ে গেলে আমি তাকেও বাড়িতে নিয়ে আসব। নন্দকিশোরবাবুও বললেন, হ্যাঁ কমলা, তুমি বরং পঙ্কজদের বাড়িতেই থাকো। আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসব। তুমি একদম চিন্তা করবে না। আর সত্যি, দুদিন পর নন্দকিশোরবাবু অনেকটাই সুস্থ হয়ে উঠলেন। পঙ্কজ তাকে হাসপাতাল থেকে নিজের বাড়িতে নিয়ে এলো। পঙ্কজের বাড়িতে নন্দকিশোরবাবুকে দেখে তার বাবা ভীষণ খুশি হয়ে গেলেন। তিনি আনন্দের সঙ্গে বললেন, আরে মাস্টার মশাই, আপনি পড়ানো বন্ধ করার পর থেকে তো আপনার সঙ্গে আর দেখা সাক্ষাৎই হয়নি। আমিও ব্যবসার কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কখনো আপনার কাছে গিয়ে দেখা করার সময়ও পাইনি। আজ এত বছর পর আপনার সঙ্গে দেখা হচ্ছে। তবে সত্যি বলতে কোনোদিন ভাবিনি যে এভাবে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। তারপর তিনি পঙ্কজের দিকে তাকিয়ে বললেন, পঙ্কজ তো আপনাকে এখনো কতটা মনে করে জানেন। সব সময় বলে আজ সে মাস্টার মশাইয়ের দেখানো পথ অনুসরণ করেই জীবনে এগিয়ে চলেছে। পঙ্কজ আগে পড়াশোনার নাম শুনলেই পালিয়ে বেড়াতো। পড়াশোনায় তার একেবারেই মন বসতো না। কিন্তু যেদিন থেকে আপনার কাছে টিউশন পড়া শুরু হলো, সেদিন থেকেই ওর পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হয়। আর আপনাকে তো এখনো ভীষণ মনে করে। আপনার পড়ানোর পদ্ধতিটাই এমন ছিল যে বাচ্চারা খুব সহজেই সবকিছু বুঝে যেত। কিছুদিন নন্দকিশোরবাবু ও কমলা দেবী পঙ্কজের বাড়িতেই থাকলেন। পঙ্কজের বাড়িটা এতটাই বড় ছিল যে তাকে শুধু বাড়ি বললে ভুল হবে। সেটা যেন এক বিশাল বাংলো। সেখানে অনায়াসে অনেক মানুষ থাকতে পারত। সেই বাংলোরই একটি ঘর পঙ্কজ নন্দকিশোরবাবু ও কমলা দেবীর জন্য দিয়ে দিল। এইভাবে প্রায় 10 দিন কেটে গেল। একদিন নন্দকিশোরবাবু পঙ্কজকে বললেন, বাবা পঙ্কজ, এবার আমরা চলে যাই। অনেক দিন তো তোমার বাড়িতে থেকে ফেললাম। তুমি আমাদের জন্য যা করছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই বাবা। ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই কয়েকদিনের মধ্যেই পঙ্কজ বুঝে গিয়েছিল যে তার মাস্টারমশাই নিজের সবকিছু ছেলের ভবিষ্যতের জন্য খরচ করে দিয়েছেন। এখন তাদের হাতে আর কিছুই অবশিষ্ট নেই। পঙ্কজ তাই চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু আপনারা এখন কোথায় যাবেন, কি করবেন? আপনাদের তো নিজের কোনো বাড়ি নেই, হাতে টাকাও নেই। তাহলে সংসার চালাবেন কি করে? নন্দকিশোরবাবু শান্ত গলায় বললেন, বাবা, জীবন আমাদের যেখানে নিয়ে যাবে সেখানেই চলে যাব। কোনো ছোটখাটো কাজ খুঁজে নেব, যাতে অন্তত আমাদের বৃদ্ধ বয়সে থাকা খাওয়া আর ওষুধের খরচটা চলে যায়। পঙ্কজ সঙ্গে সঙ্গে বলল, না মাস্টার মশাই, আপনারা কোথাও যাবেন না। আমি আপনাদের জন্য একটা কথা ভেবেছি। নন্দকিশোরবাবু অবাক হয়ে বললেন, কি ভেবেছ পঙ্কজ? আমাকেও তো বলো। পঙ্কজ বলল, আপনি তো জানেন আমার কাপড়ের অনেক বড় ব্যবসা আছে। একটা দোকান আমি নিজে বসি, আর আরেকটা দোকানে আমার বাবা বসেন। আমি আমার দোকানের সমস্ত কাজ সামলে নেই, কিন্তু বাবার দোকানে হিসেব নিকেশ ভালো মতো দেখার জন্য এমন একজন মানুষের দরকার যিনি সৎ, বিশ্বস্ত এবং হিসেবের কাজে দক্ষ। আর মাস্টার মশাই, এই কাজের জন্য আপনার চেয়ে যোগ্য মানুষ আর কাউকে আমি ভাবতেই পারছি না। আপনাকে যেহেতু কোনো না কোনো কাজ করতেই হবে, তাহলে আমাদের দোকানে এসে বাবার সঙ্গে বসুন না। দোকানের হিসেব নিকেশটা আপনি দেখবেন। এতে আপনারও একটা কাজ থাকবে, আর আমরাও নিশ্চিন্ত থাকব। নন্দকিশোরবাবু এবার তার স্ত্রী কমলা দেবীর দিকে তাকালেন। কমলা দেবীও এতে কোনো আপত্তি জানালেন না। তিনি স্বামীকে বললেন, দেখো, শেষ পর্যন্ত আমাদের তো কোথাও না কোথাও গিয়ে কাজ খুঁজতেই হবে। কতদিন পর কাজ পাবো সেটাও তো জানি না। এখানে যখন বাড়িতে থেকেই কাজ করার সুযোগ পাচ্ছি, তখন অসুবিধে কোথায়? নিজের পরিশ্রমে উপার্জন করে খাবো, আর এখানে থাকতেও আমাদের কোনো অসুবিধা হবে না। শেষ পর্যন্ত নন্দকিশোরবাবু পঙ্কজের বাবার সঙ্গে তার বিশাল কাপড়ের দোকানে বসে হিসেব নিকেশের কাজ শুরু করলেন। প্রায় 1 বছর তিনি নিয়মিতভাবে পঙ্কজের বাবা গুপ্তবাবুর সঙ্গে দোকানে বসে হিসেব দেখতেন। কিন্তু শুধু হিসেবই নয়, ধীরে ধীরে তিনি ব্যবসার খুঁটিনাটিও শিখে ফেললেন। কিভাবে মাল কিনতে হয়,
কিভাবে বিক্রি করতে হয়, কিভাবে লাভ করতে হয়, কিভাবে একজন ব্যবসাকে ধীরে ধীরে বড় করে তুলতে হয়। 1 বছর কঠোর পরিশ্রম করার পর নন্দকিশোরবাবুর হাতে বেশ কিছু টাকা জমে গেল। একদিন তিনি স্ত্রী কমলা দেবীকে বললেন, ভাবছি আমরাও যদি একটা ছোট কাপড়ের দোকান খুলে ফেলি তো কেমন হয়? এই ব্যবসায় তো বেশ ভালো লাভ হয়। কমলা দেবী অবাক হয়ে বললেন, তুমিও না, কি সব কথা বলো? মনে হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে তোমার মাথাটাও গেছে। এই 65 বছর বয়সে আবার ব্যবসা করতে যাবে? লোকজন হাসাহাসি করবে যে, বলবে বুড়ো বয়সে আবার ব্যবসা করতে নেমেছে। নন্দকিশোরবাবু হেসে বললেন, তুমি এসব নিয়ে চিন্তা করো না। পঙ্কজ আমাকে সাহায্য করবে বলে কথা দিয়েছে। আমাকে খুব বেশি দৌড়ঝাঁপও করতে হবে না। পঙ্কজ যখন নিজের এত বড় দোকানের জন্য মাল আনবে, তখন আমার দোকানের জন্য পাশাপাশি মাল কিনে আনবে। ফলে আমার অনেক ঝামেলাই কমে যাবে। অবশেষে একদিন 65 বছর বয়সে নন্দকিশোরবাবু নিজের একটি ছোট্ট কাপড়ের দোকান খুলে ফেললেন। দোকান দেখে আশেপাশের লোকজন নানান কথা বলতে লাগলো। কেউ বলল, মাস্টার মশাই এই বয়সে দোকান খুললেন, আর কত বছর ব্যবসা করার ইচ্ছে আছে? নন্দকিশোরবাবু মুচকি হেসে উত্তর দিলেন, যতদিন বেঁচে আছি আর হাত পা চলছে ততদিন কাজ করে যাব, আর যেদিন থাকবো না সেদিন কি করতে হবে সেটা তখন দেখা যাবে। ধীরে ধীরে নন্দকিশোরবাবুর দোকান বেশ ভালো চলতে শুরু করলো। ব্যবসায় ভালো লাভ হতে লাগলো। কিছুদিনের মধ্যেই তার আর্থিক অবস্থার অনেকটা পরিবর্তন হয়ে গেল। এখন তার কাছে টাকার কোনো অভাব নেই। এরপর নন্দকিশোরবাবু পঙ্কজের বাড়ির পাশেই প্রায় 100 গজের একটি ছোট্ট বাড়ি কিনে নিলেন। বাড়িটি খুব বড় ছিল না, কিন্তু তিনি আর কমলা দেবী দুজনের জন্য একেবারে যথেষ্ট ছিল। তার চেয়ে বড় বাড়ি তাদের কোনো প্রয়োজনও ছিল না। এইভাবেই ধীরে ধীরে কেটে যেতে লাগলো 5টি বছর। একদিন নন্দকিশোরবাবু তার স্ত্রী কমলা দেবীকে বললেন, শোনো, আমাদের যৌবনের দিনগুলোতে আমরা অনেক কষ্ট করেছি। প্রথমে নিজের বাবা মার সেবা করতে জীবনে অনেকটা সময় কেটে গেছে। তুমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলে, তখন আমার 3জন বোন ছিল। বৃদ্ধ বাবা মার দায়িত্বও ছিল আমার কাঁধে। 3 বোনের বিয়ে দেওয়ার দায়িত্বও আমাকে পালন করতে হয়েছে। কারণ আমাদের পরিবারে উপার্জন করার মতো একমাত্র মানুষ ছিলাম আমি। তারপর আমাদের নিজেদের ছেলেও হলো। তাকে পড়াশোনা করিয়ে মানুষ করার জন্য আমরা কি না করেছি। শেষ পর্যন্ত নিজেদের সবকিছু হারিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি। কিন্তু এতদিনে আমি একবারও তোমাকে জিজ্ঞেস করিনি তোমার কি ভালো লাগে, তুমি কি চাও, তোমার কোনো ইচ্ছে আছে কিনা। তোমার ইচ্ছা আকাঙ্ক্ষার কথাও ঠিকমতো ভাবতে পারিনি। কিন্তু আজ আমাদের সব দায়িত্ব শেষ। এখন আমাদের হাতে টাকাও আছে। তাই আজ তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি চাও? আজ তুমি যা চাইবে আমি তোমার প্রতিটি ইচ্ছে পূরণ করব। স্বামীর মুখে এত ভালোবাসা মেশানো কথা শুনে কমলা দেবী হঠাৎ তার বৌমার বলা সেই অপমানজনক কথাগুলো মনে পড়ে গেল তার। সেদিন শিবানী তাকে বলেছিল, তোমার গাড়িতে বসার মতো যোগ্যতাও নেই। কমলা দেবী মৃদু হেসে স্বামীকে বললেন, আমার একটা গাড়ি চাই। নন্দকিশোরবাবু সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে, একটা ভালো দিন দেখে আমরা তোমার পছন্দের একটা নতুন গাড়ি কিনে নিয়ে আসব। স্বামীর কথা শুনে কমলা দেবীর আনন্দ আর ধরে না। এখন তাদের নিজেদের একটা ছোট্ট সুন্দর বাড়ি আছে, স্বামীর ভালো উপার্জন আছে, তার উপর এবার তার নিজের পছন্দের গাড়িও আসতে চলেছে। যে কাজগুলো যৌবনে করার কথা ছিল, সে শখগুলো সেই বয়সে পূরণ করার কথা ছিল, তখন তো তিনি নিজের সমস্ত ইচ্ছে বিসর্জন দিয়ে ছেলের পড়াশোনার ভবিষ্যৎ গড়তে ব্যস্ত ছিলেন। কিন্তু আজ জীবনের শেষ প্রান্তে এসে যখনই সেই সুযোগ পেয়েছেন, তখন তিনি যেন নতুন করে জীবন উপভোগ করার আনন্দ খুঁজে পেলেন। কয়েকদিনের মধ্যেই তাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো একেবারে নতুন ঝকঝকে একটি গাড়ি। নন্দকিশোরবাবু স্ত্রীকে নিয়ে প্রথমেই সেই গাড়ি নিয়ে মন্দিরে গেলেন, ঈশ্বরের পুজো দিলেন, প্রসাদ দিলেন। তারপর গরিব দুঃখীদের মানুষদের মধ্যে খাবার বিতরণ করতে লাগলেন। মন্দিরে প্রণাম করার পর যখন তারা গরিবদের মধ্যে খাবার বিলি করছিলেন, তখন হঠাৎ নন্দকিশোরবাবুর চোখ পড়ল মন্দিরের সিঁড়ির পাশে বসে থাকা 2জন মানুষের দিকে। সেই 2জন আর কেউ নয়, তাদের ছেলে মানব আর বৌমা শিবানী। প্রসাদ বিলি করতে করতে নন্দকিশোরবাবু তাদের কাছেও গেলেন এবং তাদের হাতেও প্রসাদ তুলে দিলেন।
কিন্তু মানব ও শিবানী যখন নিজেদের মা বাবাকে ঝকঝকে দামি পোশাক পরে হাতে মিষ্টির বাক্স নিয়ে গরিবদের মধ্যে খাবার বিলি করতে দেখলো, তখন দুজনেরই চোখ কপালে উঠে গেল। তারা অবাক হয়ে ভাবতে লাগলেন, এই বুড়ো বুড়ির কাছে এত টাকা এলো কোথা থেকে? এরা তো এতদিন নিঃস্ব ছিল, এখন আবার এত টাকা বিলিয়ে বেড়াচ্ছে। মানব ও শিবানী তাড়াতাড়ি নন্দকিশোর বাবুর কাছে এগিয়ে গেল। মানব বলল, বাবা, আমি মানব। নন্দকিশোর বাবু একবার পিছনে ফিরে ছেলের দিকে তাকালেন, তারপর কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে শুরু করলেন। মানব দৌড়ে গিয়ে বাবার পা ধরে বলল, বাবা, আমার কথাটা একবার শোনো। এদিকে শিবানীও কমলা দেবীর কাছে গিয়ে তার হাত ধরে কাঁদো কাঁদো গলায় বলল, মা, আমাদের ব্যবসার প্রচণ্ড লোকসান হয়ে গেছে। সেই লোকসান সামলাতে গিয়ে আমাদের বাড়িটাও বিক্রি করে দিতে হয়েছে। ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নিয়েছিলাম, কিন্তু সেটাও শোধ করতে পারিনি। এখন আমাদের মাথার উপর প্রচুর ঋণ। ব্যাংক থেকে প্রতিদিন ফোন আসছে। ঋণ শোধ করার মতো বাড়িতেও আর কিছুই নেই। এমনকি আমার গয়নাগুলো মানব বিক্রি করে দিয়েছে। গত 2 মাস ধরে আমার বাপের বাড়িতে আমি থাকছি। মা, তুমি একটু আমাদের সাহায্য করো। তোমাদের তো এখন দেখে মনে হচ্ছে বেশ ভালোই আছো। দয়া করে আমাদের কিছু টাকা দেবে? বৌমার মুখে এসব কথা শুনে কমলা দেবীর চোখ যেন রাগে জ্বলে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল সেই দিনের দৃশ্য, যেদিন তিনি সে নিজের স্বামীকে বাঁচানোর জন্য ছেলের সামনে ভিখারির মতো আঁচল পেতে দাঁড়িয়েছিলেন। যেদিন তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, তোমার বাবা হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কিছু টাকা দিয়ে তার চিকিৎসার সাহায্য করো। কিন্তু সেই দিন ছেলে বৌমা তাকে খালি হাতে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আজ সেই একই ছেলে বৌমা তাদের কাছে সাহায্যের জন্য হাত পাচ্ছে। কমলা দেবী কিচ্ছু বললেন না। নন্দকিশোরবাবু ছেলের কোনো কথা না শুনে স্ত্রীর হাত শক্ত করে ধরে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলেন। দুজনে গিয়ে তাদের নতুন গাড়ির কাছে দাঁড়ালেন। পেছন থেকে মানব আর শিবানী ছুটে এসে তাদের পায়ে পড়ে গেল। মানব কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমাদের ক্ষমা করে দাও। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। টাকার অহংকারে আমি তোমাদের দুজনকেই ভুলে গিয়েছিলাম, কিন্তু আর কখনো এমন করব না। বাবা, দয়া করে এবার আমাদের সাহায্য করো। কিন্তু নন্দকিশোরবাবু ছেলে বৌমার একটি কথাও শুনলেন না। তিনি গাড়ির দরজা খুলে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কমলা, গাড়িতে উঠে বসো। ঈশ্বরের কৃপায় আজ আমাদের গাড়িতে বসার সামর্থ্য হয়েছে। চলো, নিজেদের গাড়িতে করে নিজেদের বাড়িতে ফিরে যাই। মানব আর শিবানী পিছনে দাঁড়িয়ে চিৎকার করতেই থাকলো। ঠিক সেই সময় সেই জায়গায় মানবদের বাড়ির পুরনো সেই নিরাপত্তা রক্ষীও এসে পৌঁছালো। সেও একটি নতুন বাইক কিনে নিয়ে মন্দিরে এসেছিল। নিজের নতুন বাইকের পুজো দিতে চেয়েছিল। নিরাপত্তা রক্ষীকে দেখে মানব অবাক হয়ে বলল, আরে, তুই নতুন বাইক কিনে ফেলেছিস? খুব ভালো তো। নিরাপত্তা রক্ষী মাথা নেড়ে বললেন, না সাহেব, আমি বাইক কিনিনি। আপনার মা বাবাই আমাকে এই বাইকটা উপহার দিয়েছেন। মানব ও শিবানী দুজনই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। নিরাপত্তা রক্ষী বলতে শুরু করলেন, আসলে যেদিন আপনার মা আপনার কাছে টাকার সাহায্য চাইতে এসেছিল আর আপনি তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, সেদিন উনি গেটের বাইরে বসে কাঁদছিলেন। আর আমি তার সেই অবস্থা দেখে নিজেকে সামলাতে পারিনি। আমার কাছে যতটুকু টাকা ছিল সবটুকু দিয়ে আমি সেদিন তাকে সাহায্য করেছিলাম। আজ সেই সাহায্যের কথা মনে রেখে মা আমাদের এই বাইকটা উপহার দিয়েছে। আমি অনেকবার না করতে চেয়েছিলাম, কিন্তু উনি বললেন, বাবা, তুমি আমার বিপদের সময় পাশে দাঁড়িয়েছিলে, তাই আমার আশীর্বাদ মনে করে এটা রাখো। নিরাপত্তা রক্ষীর কথা শুনে মানব আর শিবানীর বুকের ভেতরটা যেন হিংসা আর আফসোসে জ্বলে উঠল। কিন্তু এখন আর আফসোস করে কি লাভ? কারণ মানুষ যেমন কর্ম করে, এক না একদিন তাকে তেমনই কর্মের ফল ভোগ করতেই হয়। এটাই এই পৃথিবীর নিয়ম। আজ মানব আর শিবানী নিজেদের কর্মের ফলই ভোগ করছে। যে মা বাবাকে একদিন তারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই বাবা মার সাহায্যের জন্যই তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে। সত্যিই তো বলা হয়, যেমন কর্ম তেমন ফল। তুমি যদি বাবলা গাছের বীজ বোনো, তাহলে আম পাওয়ার আশা করতে পারো কিভাবে? বন্ধুরা, সময় বদলাতে কিন্তু একটুও সময় লাগে না। আজ যদি জীবনে রোদ থাকে, কাল সেখানে ছায়া আসবেই। আজ যদি অন্ধকার থাকে, কাল আলো আসবেই। আজ যদি দারিদ্র্য থাকে, কাল সমৃদ্ধিও আসতে পারে। তাই আমাদের উচিত ভালো সময়ের অপেক্ষা করা, ভালো কাজের মাধ্যমে। অন্যায় করে তাড়াতাড়ি সফল হওয়ার চেষ্টা নয়।
আপনি যদি আজ কারোর সঙ্গে অন্যায় করেন, তাহলে কোনো না কোনো দিন সেই অন্যায়ের ফল আপনাকেই ভোগ করতে হতে পারে। আবার আপনি যদি কারোর বিপদের সময় পাশে দাঁড়ান, কারোর উপকার করেন, তাহলে কোনো না কোনোভাবে সেই ভালো কাজের ফল আপনার কাছেও ফিরে আসবে। তাই জীবনে সবসময় ভালো কাজ করে যান, কারণ কর্মের ফল দেওয়া মালিক ঈশ্বর। আমার সোনা ছেলে, কাঁদে না কাঁদে না, ঠাম্মা এখনই তোমার জন্য দুধের বোতল নিয়ে আসছে। সুষমা দেবীর ডাক রান্নাঘরে চার দেওয়ালে ধাক্কা খেয়ে গোটা বাড়িতে প্রতিধ্বনিত হচ্ছিল। তার হাতে ছিল একটি দুধের বোতল, তাতে তিনি হালকা গরম দুধ ঢালছিলেন, আর সামনের হলঘরের মেঝেতে বসে তার 1 বছরের নাতি পীযূষ গড়াগড়ি দিয়ে কাঁদছিল। সুষমা দেবী বারবার তাকে শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু সেই ছোট্ট ঝড়কে চুপ করানো যেন তার সাধ্যের বাইরে হয়ে উঠেছিল। এই তো আমার বাবু, চুপ করো, দেখো দুধ তৈরি হয়ে গেছে। কিন্তু তিনি দুধের বোতলটি নিয়ে পীযূষের কাছে পৌঁছানোর আগেই একটি কড়া গলার আওয়াজে বাড়ির শান্ত পরিবেশ মুহূর্তের মধ্যে ভেঙে গেল। এগুলো কি হচ্ছে মা? কোনো কাজই কি তোমার দ্বারা ঠিকঠাক হবে না? তার পুত্রবধূ পুনম রাগে প্রায় চিৎকার করতে করতে দ্রুত পায়ে হলঘরে ঢুকলো। পীযূষকে কোলে নিয়ে সে শাশুড়ির দিকে রাগে জলজল করা চোখে তাকালো। সুষমা দেবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বৌমা? আমি এমন কি করে ফেললাম? তার মুখে ছিল সরলতার ছাপ। দুধের বোতলটি তখনও তার হাতেই ধরা। কি করেছেন সেটা কি আমাকে জিজ্ঞাসা করতে হবে? পুনমের গলার স্বর আরও তীক্ষ্ণ হয়ে উঠল। পীযূষকে কোলে নিয়ে সে বলল, একবার নিজের নাতির অবস্থা দেখো, ওর জামা কাপড়ের কি হাল হয়েছে, হাত পা সব মাটিতে মাখামাখি, আর বেচারা মেঝেতে পড়ে চিৎকার করে কাঁদছিল। তুমি কিভাবে আমার ছেলের দেখাশোনা করো? পুনমের কথা শুনে সুষমা দেবীর মুখটা মলিন হয়ে গেল। তিনি নিজের অবস্থাটা বোঝানোর চেষ্টা করে বললেন, বৌমা, আমি তো শুধু দুধটা ঢালতে গিয়েছিলাম। ওকে বিছানায় বসিয়ে রাখলে বারবার পড়ে যাচ্ছিল, তাই মেঝেতে বসিয়ে গিয়েছিলাম। বাচ্চা তো হাত পা ছোড়াছুড়ি করবেই। তা বলে কি একটা চ্যাটাইয়ের উপর বসাতে পারতে না? মেঝেতে কেন বসিয়ে রেখেছিলে? পুনম সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে দিল। তারপর ঘরের এক কোণে পড়ে থাকা পীযূষের নোংরা জামাকাপড়ের দিকে তাকিয়ে বলল, হায় ভগবান, আগে তো পীযূষের ছোট ছোট জামাকাপড়গুলোও তুমি ধুয়ে দিতে, আজ সেটাও করনি। আমি তো কিছুতেই বুঝতে পারি না, সকাল সকাল বাড়ির সব কাজ সামলে আমি বেরিয়ে যাই, তারপর সারাদিন তুমি করোটা কি? একটা ছোট্ট বাচ্চারও দায়িত্ব তুমি ঠিকমতো সামলাতে পারো না। পুনমের একের পর এক কটু কথা শুনে সুষমা দেবীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মনে হলো তার মনের মধ্যে যেন হঠাৎ এক প্রবল ঝড় বয়ে গেল। কাঁপা গলায় তিনি বললেন, বৌমা, তুমি এসব কি বলছো? তুমি কি জানো সারাদিন আমাকে কত কাজ করতে হয়, বাড়ির কত কিছু সামলাতে হয়? তার উপরে ছোট্ট বাচ্চাটা, কখনো ওর জন্য সুজি রান্না করি, আবার কখনো ডালিয়া বানাই। একা হাতে সব কিছু সামলানো কতটা কঠিন সেটা তুমি কিভাবে বুঝবে? পুনম তাচ্ছিল্যের চোখে সুষমা দেবীর দিকে তাকিয়ে বলল, মা, এবার থামো। আমার সব জানা আছে কতটা কাজ করতে হয়। ঘর পরিষ্কার করার জন্য কাজের লোক আসে, সকালে খাবার আর তরকারি আমি রান্না করে যাই, তারপরও তোমার কাছে আমার ছেলের এই অবস্থা। একবার ওর জামা কাপড়ের দিকে তাকাও, কি ভীষণ নোংরা, ওর জামাটা পর্যন্ত বদলে দিতে পারোনি। সুষমা দেবী গভীরভাবে নিঃশ্বাস নিলেন, বুকের ভেতরে কষ্টটা চেপে রাখার চেষ্টা করলেন। তিনি ধীরে ধীরে বললেন, বৌমা, সকাল থেকেই আমার শরীরটা খুবই খারাপ, হালকা জ্বরও আছে। আজ পীযূষও খুব বেশি বিরক্ত করছিল, তবুও আমি। তার কথা শেষ করার আগেই পুনম তাকে থামিয়ে দিল। ব্যাস, হয়ে গেল। যখনই কিছু বলবো তখনই কোনো না কোনো অজুহাত। কাজ করতে ইচ্ছে না করলে সোজাসুজি বলে দাও, আমি পীযূষের জন্য একটা আয়া রেখে দিব। এই কথা বলে পুনম সুষমা দেবীর হাত থেকে দুধের বোতলটি প্রায় ছিনিয়ে নিয়ে নিল। তারপর পীযূষকে কোলে নিয়ে দ্রুত নিজের ঘরের দিকে চলে গেল। রান্নাঘরে একলা দাঁড়িয়ে রইলেন সুষমা দেবী। তার চোখ দুটো জলে ভরে উঠল। বুকের ভেতরে জমে থাকা কষ্ট নিয়ে তিনি ধীরে ধীরে নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন। সকাল থেকেই তার শরীরটা খারাপ ছিল, হালকা জ্বর, সারা শরীরে প্রচণ্ড ব্যথা। তবুও তিনি পীযূষের পিছনে ছুটে চলেছিলেন। কিন্তু এত কিছু বলার পরও
পুনম একবারও তার শরীরের খবর নেওয়ার প্রয়োজনও মনে করল না। আর এটা শুধু আজকের কোনো ঘটনা ছিল না, প্রায় প্রতিদিনই পুনমের আচরণ এমনই ছিল। সুষমা দেবী সারাদিন কাজের মধ্যে ডুবে থাকুক, এটাই সে চাইতো। বয়স্কা শাশুড়ির শরীর ভালো থাকুক বা না থাকুক, অসুস্থ থাকুক, পুনমের এসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। শাশুড়িকে কথা শোনানোর একটা সুযোগ পেলেই সে খুশি। অন্যদিকে পুনম নিজের ঘরে ঢুকে পীযূষকে কোলের থেকে নামিয়ে তার নোংরা জামাকাপড় ঝটকা দিয়ে বদলাতে লাগলো। তার প্রতিটা কাজে রাগ স্পষ্ট হয়ে উঠছিল, মুখে একটানা বিড়বিড় করছিল সে। পীযূষকে দুধের বোতল খাইয়ে তাকে দোলনায় শুইয়ে দিল পুনম, তারপর নিজে বিছানায় বসে ফোনটা হাতে তুলে নিল। এটাই ছিল তার প্রতিদিনের অভ্যেস। চাকরি থেকে বাড়ি ফিরেই নিজের ঘরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই তার মায়ের ফোন আসতো। এই তো মা, এইমাত্র বাড়ি ফিরলাম, ফোনে বলল পুনম। তার কণ্ঠে ক্লান্তি আর বিরক্তি স্পষ্ট। কি বলবো মা, আজও সে একই কাণ্ড। আমি বাড়ি ফিরে দেখি পীযূষ মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। খিদে আমার বাচ্চা কাঁদতে কাঁদতে একাকার, তারপর জামা কাপড়ও পুরো নোংরা। না বাচ্চার ঠিক মতো দেখাশোনা করে, না বাড়ির কোনো কাজ, সবকিছু আমাকেই সামলাতে হয়। ওপাশ থেকে তার মা শান্তি দেবী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এ তো চরম অন্যায়। তুই সারাদিন চাকরি করে ছুটে বেড়াচ্ছিস, আর ওই বুড়ি বাড়িতে কি করে বসে বসে? নিশ্চয়ই সারাদিন মোবাইল চালায় কিংবা ঘুমায়। বাচ্চার দেখাশোনার দায়িত্ব তো ঠামরাই নেয়, সেটাই তো স্বাভাবিক। পুনম একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন মায়ের কাছে নিজের মনের সব অভিযোগ উজাড় করে দিতে চাইছিল। আমি আর কি কি করব বলো তো? সকালে খাবার বানাই, কাজের লোককে কাজ বুঝিয়ে দেই, তারপর চাকরির জন্য ছুটতে হয়, আর বাড়ি ফিরে দেখি এই অবস্থা। মার শুধু অজুহাত আছে। আজ বলছে শরীর ব্যথা, জ্বর হয়েছে, কাল বলবে মাথা ব্যথা। প্রতিদিনই কিছু না কিছু নাটক। শান্তি দেবী সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, জ্বর টর সব অজুহাত। আমার মনে হয় সারাদিন বসে বসে টিভি সিরিয়াল দেখে। যাই হোক, এসব নিয়ে তুই নিজের মাথা গরম করিস না, তোর যত কষ্ট। আচ্ছা, রবি কবে ফিরছে? ট্যুরে তো গিয়েছিল। পুনম বলল, কাল রাতে ফিরবে মা, ফোনে কথা হয়েছে। মা মেয়ের এই কথোপকথন ঘন্টার পর ঘন্টা চলতে থাকলো। পুনম যে প্রাইভেট স্কুলে চাকরি করত, সেখানে কি কি হয়, বাড়ির পরিস্থিতি কেমন, এমনকি সেদিন রান্নায় কি হয়েছিল, সব কিছুই সে মাকে ফোনে বলতো। আর শান্তিদেবী এসব কথা আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিতে এক মুহূর্ত দেরি করতেন না। আমাদের পুনম কত পরিশ্রম করে জানো? সারা দিন চাকরি করে, তারপর বাড়ির কাজ সামলায়, তার উপরও শাশুড়ি কোনো সাহায্যই করে না। জানি না কি করে এমন শ্বশুর বাড়ি জুটলো আমার মেয়ের কপালে। এদিকে সুষমা দেবী তখন নিজের বিছানায় শুয়েছিলেন। পুনম আর তার মায়ের এই কথাগুলো বহুবার তার কানে পৌঁছেছিল, আর প্রতিবারই তার বুকের ভেতরে একটা গভীর ব্যথা জন্ম নিত। সুষমা দেবী তাকিয়েছিলেন ঘরের দেওয়ালে রাখা একটি ছবির উপর। ছবিতে সুষমা দেবী তার ছেলে রবির পাশে দাঁড়িয়ে হাসছিলেন। সেই ছবির দিকে তাকিয়ে সুষমা দেবীর চোখ দুটো ধীরে ধীরে জলে ভরে উঠল। মনে মনে তিনি ভাবলেন, রবিকে কি করে এত কিছু বলি, তাতে তো ও আরও চিন্তায় পড়বে, আর এমনিতেও তো ও নিজের স্ত্রীর কথাই বিশ্বাস করবে। সুষমা দেবীর মনে হতে লাগলো, তিনি এই বাড়ির জন্য যতই কিছু করুক না কেন, তার পরিশ্রমের কোনো মূল্য নেই। একসময় যে বাড়িটাকে তিনি নিজের সংসার, নিজের আপনজন বলে ভেবেছিলেন, আজ সেই বাড়িতেই যেন তিনি একজন অবাঞ্ছিত মানুষ হয়ে উঠেছেন। আর সেদিন প্রথমবার তার মনে প্রশ্ন জাগলো, এই বাড়িতে নিজের সম্মানটুকু ফিরে পেতে হলে তাকে কি এবার কিছু একটা করতেই হবে? সেদিন শরীরটা ভীষণ ব্যথা করছিল, জ্বরও ছিল, তবুও সুষমা দেবী পীযূষকে সামলাচ্ছেন, সংসারের সব কাজও শেষ করছেন। কিন্তু পুনমের চোখ যেন শুধু তার ভুলগুলোই ধরা পড়ত। অনেক সময় সুষমা দেবীর মনে হতো এই বাড়ি ছেড়ে কোথাও চলে যাবেন, কিন্তু পর মুহূর্তেই মনে আরেকটা প্রশ্ন জেগে উঠত, যাবেনটাই বা কোথায়? তার তো এই বাড়িটাই একমাত্র আশ্রয়। সেদিন একা বসে থাকতে থাকতে সুষমা দেবী নিজের অতীতের পাতাগুলো উল্টে দেখতে লাগলেন। একটা সময় ছিল যখন তিনি কত স্বপ্ন দেখতেন। তার ইচ্ছে করত কোথাও ঘুরতে যেতে, পাহাড়ের ঠান্ডা হাওয়ায় দুহাত মেলে দাঁড়াতে, পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা দেখতে, বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে, রং বেরঙের মেলার আনন্দে হারিয়ে যেতে। ছোটবেলা থেকেই তার ঘুরে বেড়ানোর শখ ছিল,
বাপের বাড়িতে যখনই কোনো আবদার করতেন তখনই শুনতে হতো, বিয়ের পর সব করবে, এখন আগে সংসারের কাজ শেখো, পড়াশোনাটা শেষ করো। সুষমা দেবীও বাবা মায়ের কথা মেনে নিয়েছিলেন, বাবার সম্মান রেখেছিলেন, মায়ের কথা শুনে সবার প্রতি নিজের দায়িত্ব পালন করেছিলেন, মন দিয়ে পড়াশোনাও করেছিলেন। কিন্তু বিয়ের পর যে জীবন তার জন্য অপেক্ষা করছিল, সেখানে তার নিজের জন্য কিছুই ছিল না। তার সব স্বপ্নের জায়গা দখল করে নিয়েছিল দায়িত্ব, শাশুড়ির কটু কথা, সংসারের কাজ, আত্মীয় স্বজনের প্রত্যাশা আর স্বামীর উদাসীনতা, সবকিছু মিলিয়ে ধীরে ধীরে সেই প্রাণচঞ্চল মেয়েটা যেন নিজের মধ্যেই কোথাও হারিয়ে গেল। চাকরি করার কথা উঠলেই শুনতে হতো, নিজের সংসার সামলাও, বাড়ির বউ বাড়ির বউয়ের মতোই থাকো। চাকরি করার অনুমতি তো মেলেইনি, নিজের শখ পূরণ করার স্বাধীনতাটুকুও ছিল না। সকাল শুরু হতো কাজ দিয়ে, আর রাত নামার পর ক্লান্তিতে শরীর ভেঙে পড়ত। তারপরও তার জীবনে এলো ছেলে রবি। রবিকে ঘিরেই যেন তার গোটা পৃথিবী হয়ে উঠল। সংসার সামলানোর পাশাপাশি ছেলেকেও নিজের হাতে বড় করে তুললেন। সময় কেটে যেতে লাগলো। দায়িত্ব পালন করতে করতে জীবনের অর্ধেকেরও বেশি সময় কখন যে পেরিয়ে গেল তিনি নিজেই বুঝতে পারলেন না। এরপর করোনা মহামারীর সময় স্বামীও তাকে ছেড়ে চলে গেলেন, কিন্তু মা ছেলে একে অপরকে শক্ত করে আঁকড়ে ধরে সেই কঠিন সময়টা পার করে দিয়েছিলেন। সময়ের সঙ্গে রবি বিয়ের উপযুক্ত হয়ে উঠল। সুষমা দেবীর মনে সবসময় একটা মেয়ের অভাব ছিল। মাঝে মাঝে তিনি তার বান্ধবীদের দেখতেন, কেউ মেয়েকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে, কেউ মেয়ের সঙ্গে শপিং করতে যাচ্ছে, কেউ বা আবার মেয়েকে নিয়ে মলে ঘুরছে। এসব দেখে তার মনের কোনো এক কোণে একটা ইচ্ছে জেগে উঠত। তিনি ভাবতেন, ইস, যদি আমারও একটা মেয়ে থাকতো, বৌমা যখন আসবে তখন হয়তো বৌমার মধ্যেও আমি সেই মেয়েকে খুঁজে পাবো। এই আশাতেই কত স্বপ্ন নিয়ে পুনমকে বউ করে ঘরে এনেছিলেন তিনি। কিন্তু পুনম ছিল নিজের জগতেই ব্যস্ত। সকালে ঘরে সামান্য কিছু কাজ করে নিজের টিফিন গুছিয়ে চাকরিতে বেরিয়ে যেত, আর সন্ধ্যায় বাড়ি ফিরেই সরাসরি ফোন নিয়ে নিজের মায়ের সঙ্গে কথা বলতে বসে যেত। আর পেছনে থাকা পুরো সংসারের দায়িত্ব সামলাতেন সুষমা দেবী। ছেলের বিয়ের আগে অন্তত বান্ধবীদের সঙ্গে মাঝে মাঝে কিটি পার্টিতে যেতেন, কখনো কারুর বাড়িতে ভজন কীর্তন, কখনো বিবাহবার্ষিকী, কখনো বা কারুর জন্মদিন। এসব অনুষ্ঠানে গিয়ে বন্ধুদের সঙ্গে হাসি আনন্দে কিছুটা সময় কাটিয়ে আসতেন। কিন্তু এখন যেন সেই সমস্ত আনন্দ তার জীবন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাড়ির গাছপালা, পীযূষের দেখাশোনা, ঘর পরিষ্কার করা, রান্না, কাপড় কাচা, বাসন মাজা, সংসারের প্রায় সব দায়িত্বই এসে পড়েছিল তার কাঁধে। একদিন ক্লান্ত হয়ে সুষমা দেবী পুনমকে বলেছিলেন, বৌমা, তুমি যদি একটু আমার সঙ্গে হাতে হাত লাগাতে খুব ভালো হতো, আমি সত্যিই খুব ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু পুনম একেবারে সোজাসাপটা উত্তর দিয়েছিল, আমি একজন চাকরিজীবী মহিলা মা, স্কুল থেকে ফিরে আর কত কাজ করব? তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, একটু একটু কাজ তো তুমি সামলাতেই পারো। সেই কথাগুলো সুষমা দেবীর মনে হাতুড়ির মতো আঘাতের মতো গেঁথে গিয়েছিল। তিনি ভাবতেন, শুধু চাকরি করলে কি একজন মানুষ কাজ করা মানুষ হয়ে যায়? সংসারের কাজের কি কোনো মূল্য নেই? সারাদিনে ঘরের জন্য যে মানুষটা পরিশ্রম করে, তার পরিশ্রম কি কোনো কাজ নয়? ধীরে ধীরে পুনম তার কাছে আর বৌমা ছিল না, যেন বাড়ির মালকিন হয়ে উঠেছিল সে। আর সুষমা দেবী হয়ে গিয়েছিলেন এমন একজন গৃহকর্মী যার প্রতিটা কাজ সময় মতো নিখুঁতভাবে এবং কোনো প্রতিবাদ ছাড়াই করে যেতে হবে। সেদিন শরীরটাও ভালো ছিল না, সারাদিনে মাথাটা যেন ভার হয়েছিল। তবুও পীযূষের দেখাশোনা করতে হয়েছে তাকে। সন্ধ্যা হয়ে গেল, পুনম তখনও ফোন নিয়েই ব্যস্ত। অবশেষে সুষমা দেবী নিজেই উঠে রান্নাঘরে গেলেন, ডাল রান্না করলেন, খাবার পরিবেশন করলেন। খেতে বসতেই পুনম মুখ বাঁকিয়ে বলল, এ কি, ডালটা এত বিস্বাদ কেন? এটা তো আমি খেতেই পারবো না, একেবারে রোগীর মতো খাবার বানিয়েছো, নাও তুমি নিজেই খাও। এই কথা বলে পুনম ফোন হাতে নিয়ে নিজের জন্য পিৎজা অর্ডার করে দিল। সব কিছু দেখে সুষমা দেবীর ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছিল। প্রতিদিনের মতো সেদিনও পুনম নিজের ছেলে পীযূষকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই পীযূষ গভীর ঘুমে তলিয়ে গেল, কিন্তু সুষমা দেবীর চোখে তখন ঘুমের কোনো চিহ্ন নেই। তিনি বিছানায় বসে রইলেন, চোখের জল মুছতে মুছতে মনে মনে বললেন, আর নয়,
এবার আমার নিজের জন্য ঘুরে দাঁড়াতেই হবে। আমার জীবনটারও একটা মূল্য আছে, আর সেটা আমি প্রমাণ করেই ছাড়ব। তার মাথার মধ্যে তখনও হাজারো চিন্তার ঝড় বয়ে চলেছে। প্রতিদিনের এই অশান্তি, কটু কথা, অপমান আর কতদিন তিনি সহ্য করবেন? তিনি ভাবতে লাগলেন, সম্পর্ক তো জোর করে টিকিয়ে রাখা যায় না। যখন এক পক্ষ সম্পর্কটা ধরে রাখতে চায় না, তখন অন্যজন আর কতদিন একা হাতে সেটা আঁকড়ে রাখবে? এইবারে তার সহ্যের সীমাও শেষ হয়ে এসেছিল। তিনি এই বাড়িতে কোনো কাজের লোকের মতো নয়, নিজের সম্মান আর আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চেয়েছিলেন। পরের দিনটি ছিল শনিবার। সকালে প্রথম আলো ফুটতেই সুষমা দেবীর ফোন বেজে উঠল। স্ক্রিনে বান্ধবী মঞ্জুর নাম দেখে তার মুখে অনেকদিন পর একটু হাসি ফুটে উঠল। ফোন ধরতেই মঞ্জু বলল, সুষমা শোন, আমরা সবাই মিলে 2-3 দিনের জন্য বৃন্দাবন যাচ্ছি। জানি তুই বরাবরের মতো এবারও না বলবি, তবুও ভাবলাম একবার তোকে জিজ্ঞাসা করে দেখি, যাবি? কৃষ্ণের দর্শন করে আসব, মনটাও একটু শান্ত হবে। মঞ্জুর কথা শুনে সুষমা দেবীর বুকটা হঠাৎ আনন্দে ধক করে উঠল। বৃন্দাবন? কৃষ্ণের দর্শন করছেন আজ কত বছর হয়ে গেল। শেষ কবে তিনি নিজের মনের কথা শুনেছিলেন সেটাই যেন ভুলে গিয়েছিলেন। সংসারের কাজ, পীযূষের দায়িত্ব, পুনমের কটু কথা, সবকিছু মিলিয়ে তার জীবনটা যেন একটা বোঝায় পরিণত হয়েছিল। কিন্তু আজ মঞ্জুর কণ্ঠ যেন তার ভেতরে লুকিয়ে থাকা সেই পুরনো সুষমাকে জাগিয়ে তুলেছিল। যে সুষমা একসময় স্বপ্ন দেখতে জানত, আনন্দ করতে জানত, নিজের ইচ্ছেগুলোকে গুরুত্ব দিতে জানত। এক মুহূর্ত বেশি না ভেবে সুষমা দেবী বলে উঠলেন, হ্যাঁ মঞ্জু, আমি যাব। মঞ্জুর গলায় একই সঙ্গে বিস্ময় আর আনন্দ ফুটে উঠল। সত্যি? তুই যাবি? তুই তো সবসময় না করে দিস। সুষমা হেসে বলল, হ্যাঁ, এবার আর না বলবো না। মঞ্জু বলল, তাহলে ঠিক আছে, সন্ধ্যা 7টায় বেরিয়ে পড়ব। ফোনটা রেখে দিলেন সুষমা দেবী। তবে মনের মধ্যে সামান্য একটা ভয়ও ছিল। পুনম কি বলবে? তিনি জানতেন, যদি 2-3 দিনের কথা বলেন তাহলে পুনম হয়তো তাকে যেতে দেবে না, কারণ পীযূষকে কে সামলাবে, বাড়ির কাজই বা কে করবে। তাই একটু ভেবে তিনি একটা উপায় বের করলেন। পুনম চাকরি থেকে বাড়ি ফেরার পর সুষমা দেবী শান্ত গলায় বললেন, বৌমা, আমার বান্ধবীরা বৃন্দাবন যাচ্ছে কৃষ্ণের দর্শন করতে। আমিও ভাবছি একদিনের জন্য চলে যাই। আজ সন্ধ্যায় যাব, কালই ফিরে আসব। এমনিতেও রবি তো আজ রাতেই ট্যুর থেকে বাড়ি ফিরে আসছে, তাই না? পুনম তখন ফোনে কিছু স্ক্রল করছিল। সুষমা দেবীর দিকে না তাকিয়েই বলল, হ্যাঁ ঠিক আছে মা, একদিনেরই তো ব্যাপার, যাও। কিন্তু মনে মনে পুনম ভাবল, যাক, অন্তত একদিন বাড়িতে শান্তি থাকবে। পীযূষকে সামলানো এমন কি আর কঠিন ব্যাপার। আর কাল রবিবার, আমিও একটু দেরি করে ঘুমোতে পারবো। মা তো সকাল সকাল ঘরের কাজে খটখট করেই শুরু করে দেন, ঘুমটাও ঠিক মতো হতে দেয় না। অন্যদিকে নিজের ব্যাগ গোছাতে গিয়ে সুষমা দেবীর চোখ হঠাৎ তার বহু পুরনো একটি সিল্কের শাড়ির উপরে পড়ল। বহু বছর আগে শাড়িটি কিনেছিলেন তিনি, কিন্তু এতদিনও পরার সুযোগ হয়ে ওঠেনি। সযত্নে শাড়িটা ব্যাগে তুলে রাখলেন। মনে মনে বললেন, ঠাকুরের দর্শনে যাব, আর নতুন শাড়ি পরব না, তা কি আর হয়? তার মন তখন আনন্দ আর অজানা উত্তেজনায় দুলছিল। সন্ধ্যা 7টা বাজতেই সুষমা দেবী তার বান্ধবীদের সঙ্গে বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। অনেকদিন পর তার মুখে দেখা গেল এক টুকরো নির্মল হাসি। এদিকে বাড়ির পুনম মায়ের সঙ্গে ফোনে কথা বলা শেষ করলো। পীযূষ তখন দোলনায় গভীর ঘুমে। রান্নাঘরে রাতের খাবার তৈরি হয়ে গিয়েছিল। পুনমের মুখে স্বস্তির ছাপ ফুটে উঠল। সে মনে মনে বলল, যাক, একদিনের জন্য হলেও শাশুড়ি মায়ের খটখটানি থেকে মুক্তি পাওয়া গেল। আজ রাতে রবির সঙ্গে একটু নিজের মতো সময় কাটানো যাবে। এমনিতেও সারাদিন পায়ের কাছে ঘুরঘুর করে বেড়ায়, রবিবারেও শান্তিতে ঘুমোতে দেয় না। পীযূষকে সামলানো এমন কি আর কঠিন কাজ, একদিন তো অনায়াসেই কাটিয়ে দিতে পারবো। রাত 1টা নাগাদ রবি ট্যুর থেকে ক্লান্ত অবস্থায় বাড়ি ফিরল। পুনম আধো ঘুমের মধ্যে উঠে পড়ল। দ্রুত খাবার গরম করে রবিকে খেতে দিল। রবি ক্লান্তিতে প্রায় ভেঙে পড়ছিল। পুনম খাবার কেমন হয়েছে জিজ্ঞাসা করতেই সে শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর কোনো রকম খাবার খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিন্তু তারা দুজন চোখ বন্ধ করার আগেই পীযূষের কান্নায় গোটা ঘর কেঁপে উঠল। খিদায় কাতর হয়ে সে জোরে জোরে কাঁদতে শুরু করেছে। সাধারণত পীযূষ ঠাম্মার কাছেই ঘুমোতো,
তাই রাতে তাকে দুধ খাওয়ানো থেকে শুরু করে তার যাবতীয় দেখাশোনার দায়িত্বও ছিল সুষমা দেবীর। কিন্তু আজ তো সেই দায়িত্ব পুনমকেই সামলাতে হবে। বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে পড়ল পুনম। দুধ গরম করে হালকা বোতলে ভরে পীযূষের হাতে ধরিয়ে দিল, কিন্তু তার নিজের চোখ তখনও ঘুমে জড়িয়ে আসছে। পীযূষ, চুপ করো সোনা, আর কাঁদে না, খেয়ে নাও তাড়াতাড়ি, ঘুম জড়ানো গলায় বলল পুনম। কিন্তু পীযূষ কি আর মায়ের কথা শুনবে? সে দুধের বোতল ছুঁড়ে ফেলে কখনো পুনমের গায়ের উপর উঠে পড়তে লাগলো, আবার কখনো রবিকে পা দিয়ে ধাক্কা দিতে লাগলো। সারাদিনের ক্লান্তিতে রবির গভীর ঘুমে তলিয়ে গেল, কিন্তু পুনমের ধৈর্য তখন শেষ হয়ে আসছে। পীযূষ, এবার চুপ করো বলছি, না হলে এবার বকবো কিন্তু। বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল সে। শেষে বাধ্য হয়ে ছেলের হাতে মোবাইল ধরিয়ে দিল, কিন্তু পীযূষ মোবাইলটাও একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে আরো জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। শেষ পর্যন্ত সকাল 8টার দিকে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পীযূষ ঘুমিয়ে পড়ল। পুনমও বিছানায় গা এলিয়ে দিল, কিন্তু তার চোখে ঘুম আসার 10 মিনিটও হয়নি এমন সময় দুধওয়ালার কলিং বেলের শব্দে তার ঘুম ভেঙে গেল। আবার কে এলো? বিরক্ত হয়ে উঠে পড়ল পুনম। দুধ নিয়ে এসে সেটা চুলের উপরে বসিয়ে দিল সে। চুলোর উপরে বসিয়ে দিল সে। তারপর আবার ঘরে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু ঘুমের রেশ তখনও পুরোপুরি কাটেনি। এর মধ্যেই কাজের মাসি কলিং বেল বাজিয়ে দিল। পুনম বাইরে এসে দেখলো চুলোর উপরে রাখা দুধ পুরো উপচে রান্নাঘরে ছড়িয়ে পড়ছে। হায় ভগবান! মাথায় হাত দিয়ে বসে পড়ল পুনম। এটাও গেল। বিড়বিড় করতে করতে সে কাজের মাসিকে রান্নাঘর পরিষ্কার করার দায়িত্ব দিয়ে দিল। এদিকে তার নিজের পেটেও তখন খিদায় মোচড় দিচ্ছিল। রান্নাঘরে কিছুই তৈরি ছিল না, নিজের হাতে রান্না করারও কোনো ইচ্ছে হচ্ছিল না। শেষ পর্যন্ত বিস্কুট আর চানাচুর খেয়েই কোনো রকমে ক্ষুধা মেটালো সে। এরই মধ্যে পীযূষ আবার ঘুম থেকে উঠে পড়ল। তার কান্না আর চিৎকার পুনমের মাথা যেন ধরে গেল। রবি, ওঠো না, পীযূষকে একটু সামলাও, আমি আর পারছি না। সে রবিকে ধাক্কা দিয়ে তুলতে চেষ্টা করলো। রবি চোখ মুছতে মুছতে বলল, পুনম, আমার ঘুম পাচ্ছে, দুদিন ধরে ঠিকমতো ঘুমাইনি, তার উপর গত রাতে অনেক দেরিতে বাড়ি ফিরেছি, তুমি সামলাও। রবির কথা শুনে পুনমের মাথা গরম হয়ে গেল। হ্যাঁ, সবকিছু আমাকেই করতে হবে। মা একদিনের জন্য বাইরে গেল আর আমার জন্য এক গাদা ঝামেলা রেখে গেল। চিৎকার করতে করতে সে আবার পীযূষকে সামলাতে লাগলো। অন্যদিকে তখন বৃন্দাবনে সুষমা দেবী মন্দিরের সিঁড়ি বেয়ে ওপরে উঠছিলেন। চারপাশে বান্ধবীদের হাসির শব্দ আর বাতাসে ভেসে আসা ভজনের মধুর সুর তার কানে যেন অমৃত ঢেলে দিচ্ছিল। কৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে যখন তিনি চোখ বন্ধ করলেন, তখন তার হৃদয়ের মধ্যে এক অদ্ভুত শান্তি নেমে এলো। মনে হলো বহু বছর তিনি সত্যিকারে নিজের কাছে ফিরে এসেছেন। অন্যদিকে বাড়ির পরিস্থিতি যখন যুদ্ধক্ষেত্রের চেয়ে কোনো অংশে কম ছিল না। পীযূষের জন্য ডালিয়া তৈরি করতে গিয়ে পুনমের চোখ পড়ল তার নোংরা জামা কাপড়ের দিকে। আরে, অর্ধেক দিন কেটে গেল, এখনো তো ওর জামা কাপড়ই বদলানো হয়নি। নিজেকেই ধমক দিল পুনম। সকালের পর থেকে সে নিজেও স্নান করতে পারেনি। চারিদিকে তাকিয়ে দেখলো ঘরের এদিক ওদিক কত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে রবি ঘুম থেকে উঠবে, উঠেই আবার খাবার চাইবে। পুনমের নিজের পেটেও তখন খিদের চোটে জ্বলছিল। শেষ পর্যন্ত সে তাড়াতাড়ি মোবাইল বের করে বাইরে থেকে খাবার অর্ডার করে দিল। মনে মনে ভাবল, যাক, অন্তত রান্নার ঝামেলা থেকে কিছুটা বাঁচা গেল। মা ফিরে এলে একটু শান্তি পাবো, অন্তত পীযূষটাকে তো সামলাতে পারবে। কিন্তু ঘড়ির কাঁটা ধীরে ধীরে রাতের দিকে এগিয়ে চলল। সুষমা দেবীর কোনো খবর নেই। পুনম ফোন তুলে তার নাম্বারে কল করলো। একবার নয়, দুবার নয়, বারবার ফোন বেজে চলল, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। এরই মধ্যে পুনমের মায়ের ফোনও বারবার আসতে লাগলো, কিন্তু আজ মায়ের সঙ্গে বসে প্রতিদিনের মতো অভিযোগ করার সময় কোথায় তার। সেই মায়ের ফোন কেটে দিল। এখন মাকে কী বা বলবে? বিড়বিড় করে সে রান্নাঘরের দিকে চলে গেল, কিন্তু তখনই পীযূষ আবার চিৎকার করে কাঁদতে শুরু করলো। বারবার খাবার তৈরি করতে করতে আর পীযূষের দুষ্টুমি সামলাতে সামলাতে পুনমের শেষ ধৈর্যটুকুও জবাব দিচ্ছিল। রাগে আবার সুষমা দেবীর ফোন করলো পুনম, কিন্তু এবারও কোনো উত্তর এলো না। তার রাগ যেন বিস্ফোরণের পর্যায়ে পৌঁছে গেল। পীযূষ তখনও কাঁদছে। এবার যথেষ্ট হয়েছে, চিৎকার করে রাগের মাথায় পীযূষকে একটা চড় মেরে বসলো পুনম। শিশুটির কান্নার শব্দে গোটা বাড়ি কেঁপে উঠল।
ঠিক তখনই রবি ছুটে এলো। পুনম, এটা কি করলে তুমি? এত ছোট একটা বাচ্চাকে মারছো? তার গলায় বিস্ময় আর রাগ দুটোই ছিল। পুনম রাগে ও ক্লান্তিতে লাল হয়ে যাওয়া মুখ নিয়ে চেঁচিয়ে বলল, আমি কি করব বলো তো রবি? তোমার মা কোনো কিছু না ভেবেই ঘুরতে বেরিয়ে গেল, না কোনো খবর দিচ্ছে, না ফোন ধরছে। আর তুমি, তোমার তো আমার জন্য কোনো চিন্তাই নেই। সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি কি ভেবেছিলাম আর কি হয়ে গেল? আমার পুরো রবিবারটাই নষ্ট হয়ে গেল। ঠিক তখনই আবার মায়ের ফোন এলো। পুনম ঝটকা দিয়ে ফোনটা তুলে চেঁচিয়ে উঠল, কি হয়েছে মা? বারবার ফোন করছো কেন? আমার একদম সময় নেই। এমনিতেই আমি ভীষণ বিরক্ত হয়ে আছি, তার উপরে তুমি বারবার ফোন করে আমাকে বিরক্ত করছো। এখন ফোন করো না। এই বলেই সে ফোন কেটে দিল। ঘরের ভেতর থেকে তখন রবির গলা শোনা গেল, পুনম, পীযূষকে কিছু খেতে দাও, মনে হচ্ছে খুব খিদে পেয়েছে, তাই এত কাঁদছে। রবি পীযূষকে কোলে নিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছিল। পুনম অসহায় চোখে রান্নাঘরের দিকে তাকালো। সেখানে তো কিছুই তৈরি ছিল না। সে আবার সুষমা দেবীকে ফোন করলো। এবারও কোনো উত্তর না পাওয়ায় তার রাগ আরো বেড়ে গেল। সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে আসবে বলেছিল, এখনো রাত 10টা বাজতে চললো, অথচ তোমার মায়ের কোনো খবর নেই। রবির ওপর রাগ ঝাড়তে লাগলো পুনম। রবি শান্ত গলায় বলল, আরে তাতে কি হয়েছে? বাড়ির সামান্য একটু কাজই তো, সেটা নিয়ে তুমি এত চেঁচামেচি করছো কেন? রবির কথায় পুনমের কাণ্ডে তীরের মতো বিঁধল। সামান্য একটু বাড়ির কাজ? এই এক কথাই তো এতদিন সুষমা দেবীকে বলে এসেছে সে। কিন্তু সেদিন প্রথমবার সে বুঝতে পারল, যে কাজকে সে এতদিন সামান্য বলে অবহেলা করেছে, সেই কাজই আসলে কতটা কঠিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পীযূষকে সামলানো, রান্না করা, ঘর পরিষ্কার করা, কাপড় গোছানো, সংসারের প্রতিটি ছোট বড় দায়িত্ব সুষমা দেবী প্রতিদিন কোনো অভিযোগ ছাড়াই পালন করে এসেছেন। আর পুনম, মাত্র একদিনেই তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। পীযূষের কান্না, নিজের ক্লান্তি, রাগ, ক্ষুধা, সবকিছু মিলিয়ে আজ সে যেন সুষমা দেবীর জীবনে একটা ছোট্ট অংশ নিজের চোখে দেখে ফেলেছে। এইদিকে বৃন্দাবনে সুষমা দেবী তার বান্ধবীদের সঙ্গে মন্দিরের বাইরে বসেছিলেন। তার ফোনের স্ক্রিনে পুনমের একের পর এক মিসড কল দেখা যাচ্ছিল। মঞ্জু জিজ্ঞাসা করল, সুষমা, ফোন ধরছিস না কেন? নিশ্চয়ই কোনো জরুরি ব্যাপার হয়েছে। সুষমা দেবী গভীরভাবে নিঃশ্বাস নিয়ে মৃদু হেসে বললেন, এই মুহূর্তে আমার জীবনের এই শান্তির সময়টুকু উপভোগ করাটাই আমার কাছে বেশি জরুরি। বৃন্দাবনের সেই দুদিনের সফর সুষমা দেবীর কাছে যেন স্বর্গের চেয়ে কোনো অংশে কম ছিল না। মন্দিরের ভক্তিময় পরিবেশ, চারপাশের ভজনের সুর, বান্ধবীদের সঙ্গে হাসি, আনন্দ আর ভগবানের দর্শন, সব মিলিয়ে তার মন যেন নতুন করে বাঁচার শক্তি পেল। অনেকদিন পর তার মনে এমন এক শান্তি নেমে এলো, যা তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন। ফেরার সময় বান্ধবীরা 2 মাস পর আবার একসঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা করছিল। মঞ্জু বলল, সুষমা, এবার কিন্তু তুই আমাদের সঙ্গে যাবি? এক মুহূর্ত না ভেবে সুষমা দেবী আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, হ্যাঁ, অবশ্যই যাব। তার কণ্ঠে ছিল দৃঢ়তা। মনে মনে ভাবলেন, সংসারের কাজ থেকে মাঝে মাঝে একটু বিরতি নেওয়ার অধিকার তো আমারও আছে। বাসের জানলা দিয়ে ঠান্ডা বাতাস তার মুখে লাগছিল। তার ঠোঁটে ফুটে উঠছিল এক প্রশান্ত হাসি। কিন্তু বাড়িতে পৌঁছেই যে দৃশ্য তার চোখে পড়ল, তাতে তিনি হতবাক হয়ে গেলেন। মনে হলো গোটা বাড়িটার ভিতরে যেন ঝড় বয়ে গেছে। রান্নাঘরে বাসনের স্তূপ, সোফার উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়, মেঝেতে এইদিকে ওদিকে ছড়ানো পীযূষের খেলনা, আর মাঝখানে বসে থাকা পীযূষ নোংরা জামাকাপড় পরে ঝরে ঝরে কাঁদছে। অন্যদিকে পুনম বিছানার একেবারে নিস্তেজ হয়ে পড়েছিল। মনে হচ্ছিল ক্লান্তি যেন তার শরীরের সমস্ত শক্তি শুষে নিয়েছে। দৃশ্যটা দেখে সুষমা দেবীর মন এক মুহূর্তের জন্য নরম হয়ে গেল। কিন্তু পর মুহূর্তে এতদিনের অপমান আর কষ্টের কথা মনে পড়তেই তার ভেতরের রাগ জেগে উঠল। পুনমের ঘুম ভাঙতে সে ধর্মর করে উঠে বসল। সুষমা দেবীকে দেখেই চিৎকার করে উঠল, এ কি মা, তুমি তো বলেছিলে একদিনের জন্য যাচ্ছ, আর তুমি 2 দিন কাটিয়ে দিলে। একবারও কি ভেবেছো আমি এখানে একা একা সব কিভাবে সামলাবো? সুষমা দেবী ভ্রু কুঁচকে শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, কেন বৌমা, তোমার স্কুলে তো আজ সোমবারও ছুটি ছিল, তাই না? তাহলে এত সমস্যা হলো কেন? বাড়ির কাজ এমন কি কঠিন? আর পীযূষ তো ছোট্ট একটা বাচ্চা, সে আর কতটাই বা তোমাকে বিরক্ত করতে পারে?
পুনম জবাব দিতে চাইল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সুষমা দেবী পীযূষকে কোলে তুলে নিলেন। কিছুক্ষণের মধ্যে তিনি বুঝতে পারলেন পীযূষের জামা কাপড় নোংরা হয়ে গেছে, এমনকি সে পটিও করে ফেলেছিল। সুষমা দেবী পুনমের দিকে ফিরে বললেন, বৌমা, আমার অনুপস্থিতিতে তুমি আমার নাতির এই অবস্থা করে রেখেছ। জামা কাপড় পটিতে নোংরা হয়ে আছে, আর তুমি নিশ্চিন্তে ঘুমোচ্ছিলে। তারপর চারিপাশে তাকিয়ে বলল, ঘরটার অবস্থাও একবার দেখো। কাজের মাসে হয়তো পরিষ্কার করে দিয়ে গেছে, কিন্তু জিনিসপত্র কি তুমি ঠিক জায়গায় রেখেছো? খেলনা, বাসন সব এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। তুমি সারাদিন নিশ্চয়ই মোবাইল নিয়ে ব্যস্ত ছিলে। পুনমের মুখে তখন লজ্জা আর রাগ দুটোই ফুটে উঠছে। সে সঙ্গে সঙ্গে বলল, আচ্ছা মা, আমি বুঝে গেছি, তুমি আমার উপরে প্রতিশোধ নিচ্ছ। সুষমা দেবী গভীরভাবে নিঃশ্বাস ফেললেন। তার চোখে তখন রাগের চেয়ে বেশি ছিল কষ্ট। প্রতিশোধ নয় বৌমা, আমি শুধু তোমাকে বোঝাতে চাইছি আমি সারাদিন কি করি। মাত্র দুদিনেই তুমি পীযূষ আর সংসার সামলাতে গিয়ে এতটা অসহায় হয়ে পড়েছ, অথচ আমি প্রতিদিন এই সব কিছু একা হাতে সামলাই। সারাদিন বাচ্চাকে সামলানো, সবার জন্য রান্না করা, ঘর পরিষ্কার করা, কাপড় বাসন মাজা, এরপর সন্ধ্যায় তোমার কটু কথাও শুনতে হয়। কিছুক্ষণ থেমে সুষমা দেবী কষ্ট ভরা গলায় বললেন, আমি কি মানুষ নই বৌমা? আমার কি ক্লান্তি হয় না? আমার কি কোনো কষ্ট হয় না? তুমি যখন বাড়িতে থাকো তখন বলো তো সারাদিন আমি কি করি? পুনমের চোখে এবার জল এসে গেল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সুষমা দেবীর প্রতিটি কথা যেন তার হৃদয়ের গভীরে গিয়ে বিঁধছিল। হয়তো তার মনে পড়ছিল কিভাবে রাগের মাথায় সে পীযূষকে চড় মেরেছিল, কিভাবে রবির সঙ্গে ঝগড়া করেছিল, এমনকি নিজের মায়ের ফোন পর্যন্ত ধরেনি। মাত্র দুদিনেই এই একাকী লড়াই তাকে বুঝিয়ে দিয়েছিল এতদিন সুষমা দেবী প্রতিদিন কি বিশাল বোঝা নীরবে বয়ে চলেছেন। পুনমের গলা ধরে এলো। কাপা গলায় সে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কত খারাপ কথা বলেছি, কিন্তু আজ যখন নিজের হাতে সবকিছু সামলাতে হলো তখন বুঝতে পারলাম তুমি আমাদের জন্য কত কিছু একা হাতে সামলাও। আমি ভুল করে ফেলেছি মা, সত্যিই খুব ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে আমি বাড়ির সব কাজ তোমাকে সাহায্য করব। সুষমা দেবী কিছুক্ষণ চুপ করে পুনমের দিকে তাকিয়ে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, ঠিক আছে বৌমা, আমি পীযূষকে সামলাচ্ছি। তুমি বরং রান্নাঘরে গিয়ে কিছু খাবার তৈরি করো, আমার কিন্তু খুব জোর খিদে পেয়েছে। সুষমা দেবীর কণ্ঠে তখন আর কোনো রাগ ছিল না, ছিল এক গভীর মমতা আর দৃঢ়তার ছাপ। পুনম দেখল সুষমা দেবী কত যত্ন করে পীযূষকে কোলে নিয়ে তার জামা কাপড় বদলে দিচ্ছিলেন। পীযূষ ঠাম্মার কোলে শান্ত হয়ে তার শাড়ির আঁচল নিয়ে খেলতে শুরু করলো। দৃশ্যটা দেখে পুনমের বুকের ভেতরে অদ্ভুত এক শান্তি নেমে এলো। সে আর কোনো কথা না বলে রান্নাঘরে চলে গেল। সেদিন তার নিজেরও খুব খিদে পেয়েছিল। দুদিন পর সেই প্রথম পুনম শান্তিতে বসে পেট ভরে খাবার খেলো। সেদিনের পর থেকে যতটা সম্ভব পুনম সংসারের কাজে সুষমা দেবীকে সাহায্য করতে শুরু করলো। সকালে তরকারি রান্না করার পাশাপাশি সন্ধ্যায় সে সুষমা দেবীর সঙ্গে রান্নাঘরের কাজ করত, আর রাতের খাবারের দায়িত্ব ধীরে ধীরে পুনম নিজেই নিয়ে নিল। অন্যদিকে সুষমা দেবী এবার নিজের জন্য সময় বের করতে শুরু করলেন। কখনো বান্ধবীদের সঙ্গে নাম কীর্তনে যেতেন, কখনো বাজারে একটু ঘুরে আসতেন, আবার কখনো শুধু বারান্দায় বসে এক কাপ চায়ের সঙ্গে নিজের পছন্দের গান শুনতেন। এভাবেই ধীরে ধীরে তাদের সম্পর্কের মধ্যে তৈরি হওয়া গভীর দূরত্বটা ভালোবাসা, বোঝাপড়া আর পারস্পরিক সম্মানের সেতু দিয়ে ভরাট হতে লাগলো। গল্পটা এখনই শেষ হয়নি, বরং এখান থেকে শুরু হয়েছিল এক নতুন পথ চলা, বোঝাপড়ার, ভালোবাসার, আপন করে নেওয়ার এবং শান্তিতে বাঁচার এক নতুন জীবন। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকের গল্পটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটু লাইক করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।